হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে, কিন্তু কারা হামলা চালালো হাসনাতের উপর? গাজীপুর সদর থানা থেকে 5 জন, বাসন থানায় 12 জন, কোনাবাড়ি থানায় 6 জন। এদেশের গণমানুষ বিরোধী, এদেশের শতকরা 99% মানুষ যেই ধর্মের মানুষ। ঢাকা ইউনিভার্সিটির সিন্ডিকেটের হাতে গড়ে ওঠা নতুন দলকে আমরা বয়কট করলাম। এবার নিজের জালে নিজেই ফেসে গেল এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহ। গতকাল সন্ধ্যায় গাজীপুরে হাসানাতের উপর হামলার ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় এ হামলাটি সুপরিকল্পিতভাবে করা হয়েছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের দমিয়ে রাখতে নাটক সাজানো হয়েছে। হাসানাতের উপর হামলার ঘটনার পরপরই গাজীপুরে অভিযান চালিয়ে অন্তত 42 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে উক্ত ঘটনাটি নিয়ে তদন্ত চলমান রয়েছে। ফেঁসে যেতে পারে এনসিপির নেতারা। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা। কে বা কারা এই হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করেছে তা কিন্তু প্রমাণ সহকারে আমাদের কাছে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে যা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ছিলাম এনসিপির কথা। এনসিপি নারী নীতি এবং নারী কমিশন নিয়ে অবশেষে একটা দায়সারা বিজ্ঞপ্তি দিয়েছে, দায়সারা একটা মন্তব্য করেছে। প্রকাশ্যে নারীর প্রতি অমর্যাদাকর বক্তব্যের নিন্দা করেছে, অর্থাৎ নারীকে যে গালাগালি করা হচ্ছে শুধুমাত্র সেটার নিন্দা করা হয়েছে। কিন্তু এনসিপির তরফ থেকে নারী নীতি কমিশন, নারী কমিশন এগুলো গঠনে সরকারকে এক ধরনের সমালোচনা করে এনসিপির অবস্থান যে হেফাজত ইসলামের অবস্থানের পক্ষে এটা স্পষ্ট করেছে। এই কারণেই আলোচনা হচ্ছিল যে এনসিপি হেফাজতের সঙ্গে আগামী নির্বাচনে জোট করতে যাচ্ছে কিনা, হেফাজতের সমর্থন তার খুব বেশি প্রয়োজন কিনা, সেই আলোচনা সামনে এসে যাচ্ছে বিভিন্নভাবে। এনসিপি কি বলল? নানা আলোচনার মধ্যে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে নিজেদের অবস্থান অবশেষে জানালো এনসিপি। নারী কমিশনের কিছু সুপারিশ বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে রাষ্ট্রের দ্বান্দ্বিক অবস্থান তৈরি করে, সমাজ বনাম রাষ্ট্র এবং ধর্ম বনাম নারী মুখোমুখি দাঁড় করিয়েছে বলে এনসিপি মনে করে। অর্থাৎ নারী কমিশন যেটা গঠন করা হয়েছে এটা ঠিক হয়নি, এটাতে দ্বান্দ্বিক অবস্থা তৈরি হয়েছে, সমাজ এবং রাষ্ট্র দ্বন্দ্বের মধ্যে পড়েছে, ধর্ম এবং নারী মুখোমুখি দাঁড়িয়েছে, এরকম মন্তব্য করার চেষ্টা করছেন। একটু ভদ্র ভাষায় তারা বলেছে, যেগুলো ভদ্রতার সীমা লঙ্ঘন করে বিভিন্নভাবে খুবই বাজেভাবে বিভিন্ন সংগঠন মূলত বলছে। বিজ্ঞপ্তিতে তারা বলছে যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ফিরিস্তির কথা বলেছে। তারা বলেছে, আমরা লক্ষ্য করছি যে এই কমিশনের প্রস্তাবনাকে ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে বিভিন্ন মাত্রার আলোচনা এবং মতপার্থক্য তৈরি হয়েছে। নারী সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে সমাজের সব অংশের নারীদের প্রতিনিধিত্ব অন্তর্ভুক্তি নিশ্চিত হয়েছে বলে এনসিপি মনে করে না। অর্থাৎ যে কমিশন তৈরি করা হয়েছে সেই কমিশনে সবার অংশগ্রহণ নাকি নেই, সব অংশের নারীদের অংশগ্রহণ নেই। কাদের অংশগ্রহণ চাচ্ছে এনসিপি? আসলে কাদের অংশগ্রহণ থাকলে সরকারের এই সিদ্ধান্তটা বৈধ হতো সেটা জানতে খুব আগ্রহ রয়েছে ব্যক্তিগতভাবে আমার। এর মাঝে বলেছে যে সংস্কারের কিছু প্রস্তাব নিয়ে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সব সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে এবং সব নাগরিকের বিশ্বাস ও সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে নীতি প্রণয়ন করা রাষ্ট্রের দায়িত্ব। মূলত তারা হেফাজত ইসলাম সহ বিভিন্ন দল নারী কমিশনের বিরুদ্ধে যে কথা বলছে সেই কথাই একটু মানে ইনিয়ে বিনিয়ে পেঁচিয়ে তারা বলার চেষ্টা করেছে এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেছে যে সবাই এটা মেনে নিচ্ছে না। দেশের অধিকাংশ মানুষের বিপক্ষে অবস্থান করছে। দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে কারা? দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব কি করে এই কয়েকটি ইসলামিক দল, নাকি দেশের অধিকাংশ মানুষের প্রতিনিধিত্ব করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এই দলগুলো? বিএনপি এবং আওয়ামী লীগের কথা সব থেকে বেশি বলা যায়। আওয়ামী লীগকে তো এখন কেউ পাত্তা দেবে না, আপনারাও পাত্তা দেবেন না, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু বিএনপি কি এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে? বিএনপি কি বলছে যে নারী কমিশন বাতিল করতে হবে? নারীদের নিয়ে তারা কি খুবই কটু কথা বলছে? এই যে প্রকাশ্যে নারীদেরকে বেশ্যা বলা হচ্ছে, নারীদেরকে
যারা যৌনকর্মী তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, এই কমিশনের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন, এই কমিশনের যিনি প্রধান সেই মহিষী নারীকে যেভাবে যাচ্ছে তাইভাবে গালাগালি করা হচ্ছে, সেগুলোকে কি এনসিপি সমর্থন করছে? সেগুলোকে এনসিপি কৌশলে বলছে যে এগুলো উচিত নয়। কিন্তু অন্যদিকে আমরা দেখছি এনসিপি যখন এই অবস্থান স্পষ্ট করল, তখন এনসিপির 3 নেত্রী সহ 6 নারী নোটিশ দিয়েছে। সেই লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে এবং সেই নোটিশে বলা হয়েছে যে এই ধরনের কার্যক্রম সহ্য করা হবে না। নোটিশদাতারা হলেন এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী ও নীলা আফরোজ, এবং সাংস্কৃতিক অঙ্গনের 3 নারী হচ্ছে উম্মে রায়হানা, উম্মে ফারহানা ও ক্যামিলিয়া শারমিন চূড়া। তারা যেটা বলছে সেটা হচ্ছে প্রকাশ্যে নারীর অবস্থান সেটা নিয়ে এনসিপি বলছে, কিন্তু এই নারী নেত্রীরা যেটা বলছেন সেটা হচ্ছে হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ দিচ্ছেন। তারা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে হেফাজত ইসলামকে, এবং 6 জন এনসিপি নেত্রী সহ 6 জন নারী এই কাজটি করেছেন। সেই নোটিশে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই নোটিশের বিষয়ে ক্যামিলিয়া শারমিন চূড়া বলেছেন, সম্প্রতি হেফাজত ইসলাম বাংলাদেশ সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ নারীদের উদ্দেশ্যে প্রকাশ্যে অবমাননাকর, অশ্লীল, গর্হিত ভাষায় বক্তব্য প্রদান করেন। এমন বক্তব্য শুধু নারীর সম্মানহানিই নয়, এটি মানবাধিকার, সংবিধান ও সুস্থ সমাজের চেতনার বিরুদ্ধে প্রকাশ্য আক্রমণ। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য যারা দিয়েছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। এনসিপির নারী নেত্রীরা আইনি পদক্ষেপের কথা বলছেন, আবার এনসিপি তাদের পক্ষে অবস্থান নিচ্ছেন। তাহলে তাদের ভেতরেই যে বিদ্রোহটা তৈরি হয়েছে, এই বিদ্রোহ দমন করবেন কিভাবে? এরপরে বিবৃতিতে নোটিশদাতারা বলেছেন, নারী সংস্কার কমিশনকে কেন্দ্র করে কেউ দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু জনসমাবেশে নারীদেরকে বেশ্যা বলা নারীর মর্যাদার উপর সরাসরি আঘাত। এটা নারীর অধিকার ও লড়াইয়ের প্রতি অবমাননা। আমাদের অবস্থান এর ঘোর বিরোধী। হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ জানানো হয়েছে। এরপর কি হবে? এরপরে কি এই লিগ্যাল নোটিশ দেওয়া 6 নারীকে গ্রেপ্তার করা হবে? সরকার কি হেফাজত ইসলামের পক্ষে অবস্থান করবে? এনসিপি কি এই 3 নেত্রী যারা তাদের দলের যারা এই লিগ্যাল নোটিশ পাঠালেন তাদের 3 জনকে কি বহিষ্কার করবে? হাসনাত আবদুল্লাহ হেফাজতের সমাবেশে উপস্থিত হয়ে হেফাজতের এই কর্মকাণ্ডকে সমর্থন জানালেন এবং নিজে বক্তব্য দিলেন যে সামাজিক সাংস্কৃতিক ব্যাপারগুলো ভাবা উচিত নারী কমিশনের সিদ্ধান্তের ব্যাপারে। অর্থাৎ ইনিয়ে বিনিয়ে ওই একই হাসনাত আবদুল্লাহর কথা এবং এনসিসির যে বিবৃতি একই ব্যাপার, যে ইনিয়ে বিনিয়ে হেফাজত ইসলাম সহ বিভিন্ন সংগঠনের যে নারী বিদ্বেষী অবস্থান এবং নারীদের প্রতি অসম্মানজনক যে ধরনের কথা আমরা সমাজে শুনছি, টিএসসিতে নারীর অবয়ব তৈরি করে যেভাবে তাকে জুতা পেটা করা হয়েছে, তার কাপড় চোপড় খুলে উলঙ্গ করে ফেলা হয়েছে, সেই দৃশ্য যদিও সেই ঘটনার সঙ্গে হেফাজত জড়িত নয় বলে হেফাজত বিবৃতি দিয়েছে, কিন্তু হেফাজত সেই ঘটনা সেই দিন সারা দিন ঘটলেও হেফাজতের কোনো কর্মীকে দেখা যায়নি যে সেই ঘটনা থেকে কাউকে নিবৃত্ত করতে গিয়েছে। তারা যখন সমালোচনার মুখে পড়েছে, চূড়ান্ত সমালোচনার মুখে পড়েছে, তখন বিবৃতি দিয়ে বলেছে যে এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এই রকম অবস্থার মধ্যে এনসিপির মধ্যেই যখন দ্বান্দ্বিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং বৈষম্যবিরোধী যে আন্দোলন হলো, সেই আন্দোলনে আমরা দেখেছি নারীদের ব্যাপক অংশগ্রহণ। ছাত্রদের পাশাপাশি থেকে ছাত্রীরা যেভাবে নেতৃত্ব দিয়েছে, এনসিপির সর্বোচ্চ পর্যায়েও 3-4 জন নেত্রী রয়েছেন সর্বোচ্চ নেতার পর্যায়ে। সেই নেত্রীরা এখন পর্যন্ত চুপ কেন, সেটাও একটা বড় বিষয়। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র উমামা কিন্তু পরিষ্কার তার অবস্থান ব্যক্ত করেছেন, এনসিপির অবস্থানের বিপক্ষে তার অবস্থান, নারী নীতির পক্ষে অবস্থান। এরকম পরিস্থিতিতে এনসিপির যে 3 নেত্রী, আমরা আবারও নামটা যদি বলি, সৈয়দা নীলিমা দোলা, দ্যুতি অরণ্য চৌধুরী এবং নীলা আফরোজ, এই 3 জন যে বিদ্রোহ করলেন, হেফাজতকে লিগ্যাল নোটিশ পাঠালেন, এনসিপির অবস্থান ঠিক উল্টোটা।
এখন তাহলে এনসিপির পরবর্তী করণীয় কী হবে? এটাকে কেন্দ্র করে কি হেফাজতের সঙ্গে একটা দ্বান্দ্বিক পরিস্থিতিতে জড়িয়ে পড়বে, নাকি হেফাজতের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই 3 নারী নেত্রীকে এনসিপি বহিষ্কার করবে, শোকজ করবে? সেই দৃশ্যটা দেখার অপেক্ষায়। সামনে এনসিপির হয়তো আরও অনেক কর্মকাণ্ড আমরা দেখতে পাবো, যেগুলো তারা একের পর এক যে কর্মকাণ্ডগুলো করছে, এই বিবৃতিটার সর্বশেষ উদাহরণ, যেখান থেকে নিজেদেরকে আসলে সমালোচনার ঊর্ধ্বে তারা নিয়ে যেতে পারছে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন এই ব্যাপারে। রাজনীতিতে বিএনপির বিরাট পরাজয়। দর্শক, কয়েকটা ডাইমেনশনে এই পরাজয় প্রমাণিত হয়েছে। বিএনপি ক্ষমা চেয়েছে, দুঃখ প্রকাশ করেছে, আত্মসমর্পণ করেছে আনুষ্ঠানিকভাবে আদালতে যে, কিন্তু এই পরাজয় বিএনপি সহ্য করতে পারছে না, যার ফলে তারা এখন স্যাবোটাজ করছে, গোপন হামলা, অন্তর্ঘাতমূলক হামলা করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। দর্শক, রাজনীতিতে বিএনপির ইগো, বিএনপির হ্যাডম মাটির সাথে মিশে যাচ্ছে দিন দিন। বিএনপির অনেক বড় বড় নেতা প্রকাশ্যে চাঁদাবাজি করত, এই সেই অমুক তমুক, কিন্তু দেখা যাচ্ছে এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধরেছে এবং পুলিশকে গালাগালি করেছে, তারেক রহমান নির্দেশে সংবাদ সম্মেলন করে ক্ষমা চেয়েছে। এরকম অনেক ঘটনা ঘটেছে। এটা মাইক্রো স্কেলে এরকম ঘটনা অনেক আছে, কিন্তু প্রতীকী অর্থে বিরাট 2টা ঘটনা। একটা হচ্ছে কুয়েটের ভিসি ডক্টর মাসুদ্দিয়া, একে জনগণ, ছাত্ররা, তরুণ প্রজন্ম পাছায় লাথি দিয়ে বের করে দিয়েছে। বিএনপি সেই কুয়েটের ভিসিকে রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করেছিল, তারেক রহমান তার সর্বশক্তি দিয়ে রক্ষা করার চেষ্টা করেছিল। এমনকি বিএনপি পন্থী অন্যান্য ভিসি যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বরং অধিকাংশ তারাও একযোগে চেষ্টা করেছিল ওই ভিসি মাসুদকে রক্ষা করার, কিন্তু কাজ হয়নি। জনগণের লাথি খেয়ে আর টিকতে পারলেন না বিএনপির ওই ভিসি মাসুদ। তো এই মাসুদকে রক্ষা করতে না পারা, এটা বিএনপির হ্যাডমের উপর একটা বড় ধরনের আঘাত। তো বিএনপি নির্বিঘ্নে এতদিন অনেক অপকর্ম করেছে, যা ইচ্ছা তা করেছে, কিন্তু না, এখন পদত্যাগ করতে হয়। অনেককে ধরে, অনেকে সংবাদ সম্মেলন করে ক্ষমা চায়, আবার অনেকে আত্মসমর্পণ করে মুচলেকাও দেয়। আর একটা ঘটনা বলি দর্শক, যুগান্তর সম্পাদকের মানহানি মামলা, আত্মসমর্পণের পর মুচলেকায় জামিন পেলেন বাসস এমডি। এই বাসস এমডিকে, তিনি পিওর বিএনপির একজন অ্যাক্টিভিস্ট বা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। তিনি আসিফ নজরুলকে ব্যবহার করে সিস্টেমে বিভিন্ন নিয়োগ টিয়োগ প্রথম দিকে যেগুলো হয়েছিল, সেখানে এই বাসসের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমডি পদটা বাগিয়ে নিয়েছিলেন। তারপরে ভেবেছিলেন যে বিএনপির যে স্বভাবসুলভ এই বাসস এমডি কিন্তু বিএনপির জিয়া বটফোর্সের একজন সক্রিয় নেতা। তো জিয়া বটফোর্সের কাজই হচ্ছে এখন গুজব প্রচার করা। তা গুজব প্রচার এতদিন নির্বিঘ্নে করেছিল, ভেবেছিল যে আমরা গুজব প্রচার করি, কিন্তু না, এখন বিএনপির বিরুদ্ধে মামলা হচ্ছে। এই গুজব প্রচার করার ফলে তাদেরকে এখন ক্ষমা চাইতে হচ্ছে, তাদেরকে আদালতে আত্মসমর্পণ করতে হয়েছে, মুচলেকা দিয়ে আসতে হচ্ছে যে না 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 ভাই, এগুলো আমি আর করবো না। তো এভাবে বিএনপি রাজনৈতিকভাবে মারা খেতে শুরু করেছে, ধরা খেতে শুরু করেছে। এটা সামনে কোন পর্যায়ে যে পৌঁছবে, জাস্ট ওয়েট অ্যান্ড সি। মানহানির অভিযোগে দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক আব্দুল শিকদারের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে 500 টাকা মুচলেকায় জামিন পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা ব্যবস্থাপনা সম্পাদক মাহবুব মোর্শেদ, জিয়া বটফোর্সের গুরুত্বপূর্ণ নেতা। বিএনপির পক্ষ হয়ে যারা গুজব প্রচার করেন, তাদের যদি 5 জনের তালিকা করা হয়, তাদের মধ্যে একজন পড়বেন এই মাহবুব মোর্শেদ। এমনকি আওয়ামী লীগ আমলেও ভারতের দালালি অংশ হিসেবে জামাত শিবিরকে প্রতিনিয়ত গালি দিতেন, শাহবাগকে নর্মালাইজ করতেন এই বাসস এমডি। তা এখন মুচলেকা দিতে হয়েছে না, বুঝুন মজা। মুচলেকা মানে কি জানেন? যে এটা করবো না ভাই, আদালতে লিখিত দেওয়া। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদ্দিনের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত 500 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এখানে 500 টাকা এটা প্রতীকী, এটা ইম্পর্টেন্ট না। মুচলেকা দিয়েছেন, এটাই হচ্ছে মূল। এর আগে মানহানির অভিযোগ এনে 23 মার্চ একই আদালতে আব্দুল শিকদার বাদী হয়ে এক মামলা করেন। মামলায় বাসস এমডি সহ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক খায়রুল আলম এবং আসাদুজ্জামান আসাদকে আসামি করা হয়। মামলায়
আসাদকে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়। ওই দিন আদালত তার জবানবন্দি রেকর্ড করে আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করে। বাদীপক্ষের আইনজীবী আনোয়ার ইসলামী তথ্য নিশ্চিত করেন, মামলার অভিযোগ থেকে জানা যায় গত 17 আসামি মাহবুব মোর্শেদ তার ফেসবুক আইডিতে একটি মন গড়া কবিতা পোস্ট করেন, যেটি কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শেখদার বলে পোস্ট করেন। এখন আব্দুল হাই শেখদারকে আবার অনেকে জামাত বলেন আর কি। বাংলাদেশের এক কবি কিভাবে বেগম খালেদা জিয়াকে অবমাননা করেছেন তা পরে দেখার অনুরোধ জানাই। মন থেকে এত ঘৃণা পোষণ করার পরও এমন কবিরা বিএনপির সুবিধাভোগী হয়ে থাকতে চান। মাহমুদুর রহমান বিএনপির যেরকম তাকে জামাত বানিয়ে দিয়ে, আব্দুল হাই শেখদার বিএনপি তাকে এখন অনেকে জামাত বানিয়ে দিচ্ছে এরকম। আসামি খায়রুল আলম গত 16 জানুয়ারি তার ফেসবুক আইডি থেকে এই কবিতা পোস্ট করেন এবং লেখেন, শেখ হাসিনা ও খালেদা জিয়াকে নিয়ে লেখা কবিতাটি আব্দুল হাই শেখদার এরশাদকে উপহার দিয়েছিলেন। সাইফুল আলমকে সরিয়ে এখন তিনি যুগান্তর সম্পাদক। সাংবাদিকরাই কালে কালে শক্তিশালী হয়েছে, আবারও প্রমাণিত। জয়তু সাংবাদিকতা। এরপর আসাদুজ্জামান আসাদ তার ফেসবুক থেকে পোস্ট করেন। তার পোস্টে তিনি লেখেন, আমাদের জাতীয়তাবাদী প্রাণপ্রিয় কবি ও নেতা বর্তমান যুগান্তর সম্পাদক জনাব আব্দুল হাই শেখদার ভাইয়ের লেখা কবিতাটি আমার মেসেঞ্জারে পেয়েছি। জাতীয়তাবাদী এক সহকর্মী এটি আমাকে দিয়েছেন। আমি কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই পোস্ট করলাম। কবিতাটি স্বৈরাচার এরশাদকে দেওয়া হয়েছিল। এরপর তিনি কবিতা একই অংশ উল্লেখ করেন যা ফয়সাল আলমের পোস্টের সঙ্গে মিলে যায়। অভিযোগে আরও বলা হয়, মানে এই অভিযোগ এগুলো মিলে 10 কোটি টাকা মানহানির মামলা করা হয়। তারপর মানে এগুলো সব গুজব। এরকম প্রতিনিয়ত সকাল সন্ধ্যা গুজব প্রচার বিএনপির লোকজন প্রতিনিয়ত করেন। এটা তাদের একদম মানে রুটিন ওয়ার্ক। তো এখন মজা বুঝেছে যে আদালতে আত্মসমর্পণ করে মুসলেকা দিতে হয়েছে। সামনে এই গুজব বন্ধ না করলে আরো বিপদ আছে এদের। দর্শক, এই বিএনপি গং পরাজিত হয়ে কিন্তু তারা এখানে সীমাবদ্ধ নয়। তারা কি শুরু করেছে? আর একটা খবর, কুয়েটে উপাচার্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া 4 শিক্ষার্থীকে মারধর। এর মানে কি জানেন? কুয়েটে বিএনপির ভিসি মাসুদকে যারা লাথি দিয়ে বের করে দিয়েছে যে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে, তাদেরকে এখন অন্তর্ঘাতমূলক হামলা করছে। একা কোথাও পেলে তাদের উপর হামলা করছে, তাদেরকে মারধর করছে, প্রতিশোধ নিচ্ছে। কিন্তু মজার বিষয়, এই প্রতিশোধ যারা নিচ্ছে তারাও ধরা পড়বে। তারা যে মাসুদের লোক বা বিএনপির লোক, পুলিশ তাদেরকে খুঁজছে, কোনোভাবে বিএনপি রক্ষা পাবে না। এর মানে চারদিক থেকে বিএনপি ধরা পড়ছে আর ধরা পড়ছে। খবরটা যদি একটু আপনাদেরকে জানাই অবগতির জন্য, খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট উপাচার্য পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে আন্দোলন নেতৃত্ব 4 শিক্ষার্থীকে মারধর করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। তো অজ্ঞাত পরিচয় এই দুর্বৃত্ত বলতে কারা? এটা বিএনপি। বিয়ন্ড রিজনেবল ডাউট লা রইবা ফিহি, তারা বিএনপি। কুয়েট মেডিকেল সেন্টারে তাদের ভর্তি করা হয়েছে। এরপর আহত শিক্ষার্থীরা তাদের তালিকা দেওয়া হয়েছে। এদিকে ঘটনা প্রতিবাদ দোষীদের গ্রেপ্তার শাস্তির দাবিতে কুয়েট শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। ওসি যেটা বলেন সংশ্লিষ্ট থানার, ঘটনার সঙ্গে দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চলছে। মানে এভাবে এই বিএনপি সন্ত্রাসীদেরকে ধরা হবে, কেউ রেহাই পাবে না। আদালতে আসতে হবে, আত্মসমর্পণ করতে হবে, পুলিশ ধরবে, পদত্যাগ করতে হবে, মার খেতে হবে, লাথি খেতে হবে। এই পরিণতি বিএনপি এখন ভোগ করছে। অতএব দর্শক, বিএনপির বর্তমান অবস্থাটা কি, তারা কতটা তলানিতে যাচ্ছে, তাদের আকাম কুকম এগুলো যে ডক্টর ইউনূস সরকার দীর্ঘমেয়াদে প্রশ্রয় দিবে না, এটা আপনারা বুঝতেই পারছেন। এখন তারা আকাম করবে, ধরা পড়বে, গুজব প্রচার করবে, ধরা পড়বে, তারপরে তারা কান্নাকাটি করে বলবে যে আমাদেরকে রাজনীতি থেকে মাইনাস করা হচ্ছে, -1। আসলে -1 না, তারা নিজেরা মারা খাচ্ছে আকাম করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে ইউরোপীয় ইউনিয়নের কিছু কর্তা ব্যক্তি তারা অতি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন। এটি কি সংবাদ সম্মেলন নাকি কোন একটা উপলক্ষে এই বক্তব্যটা দিয়েছেন আমি স্পষ্ট নয়, তবে এরকমই একটা খবর আমি সেই মানব জমিনের যে সংবাদ, সেই সংবাদের মাধ্যমে জানতে পেরেছি। এখানে ঘটনা যাই হোক না কেন, এই ধরনের একটা ঘটনা ঘটবে বা এরকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হবে, এটা আমরা বাংলাদেশে যারা রাজনীতি নিয়ে আলাপ করি, আলোচনা করি, তারা অনেক আগের থেকে এটা জানি। অর্থাৎ খবরের মূল যে প্রতিপাদ্য সেটা আগে বলে নিই, সেটা হলো ইউরোপীয় ইউনিয়ন তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে যে কাজগুলো করছেন, অর্থাৎ সংস্কার করছেন,
রাষ্ট্র সংস্কার করছেন, এটি অব্যাহত থাকুক এবং এই কাজটির জন্য তারা তাকে পর্যাপ্ত সময় দিতে চান। অর্থাৎ তিনি দ্রুততার সঙ্গে তাড়াহুড়ো করে এভাবে ডিসেম্বরের মধ্যে করুন বা 2026 সনের জুনের মধ্যে করুন, এরকম টাইম ফ্রেম ইউ দিতে চাচ্ছে না। তারা বলছে যে এই কাজগুলো অনেক ভালো, এটা নিয়ে যদি আরও দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারে দেশ একটা সুন্দর স্থিতির উপর দাঁড়ায় এবং ইউরোপের দেশগুলো যেভাবে সভ্য ওইরকম বাঙালিও সভ্য হোক, তাহলে কি হবে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক সেটা আরও উন্নততর হবে। এক। 2 নম্বর হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি একজন পিএইচডি হোল্ডার, ইউরোপে থেকেছেন, ভালো ইংরেজিতে কথা বলেন, তারপরে তার যে পোশাক আশাক যা কিছু আছে এগুলোর মধ্যে ওরকম একটা রাজস্বিকতা নেই, একজন সাধারণ আমজনতা। যেমন ইউরোপে ঠিক এই জিনিসটি দেখা যায় যে অনেক বড় বড় প্রেসিডেন্ট রয়েছেন, তারা কোট টাইয়ের পরিবর্তে সাধারণ গেঞ্জি পরে কেটস পরে তারা ঘুরে ঘুরে বেড়ান এবং জনগণ কে মন্ত্রী কে এমপি কে রাষ্ট্রপ্রধান এগুলো নিয়ে মাথা ঘামায় না। তো ওই যে ইউরোপের যে একটা কালচার, বেশভূষাতে আভিজাত্য না দেখানো, সাজুগুজু না করা, মুখে মেকআপ না দেওয়া, তারপরে শেষে দামি দামি কোট উপহার নেওয়া, টাই উপহার নেওয়া, অনেক দামি ঘড়ি, এইগুলো তো ম্যাক্সিমামই তারা কিনে না, ঘুষ নেয়। আমাদের এই তৃতীয় বিশ্বের যে দেশগুলো, এক একটা ঘড়ি নাকি 50 লাখ 60 লাখ টাকা দাম। সেই রোলেক্সের দামি ঘড়িগুলো, ডায়মন্ডওয়ালা পুরো হোয়াইট গোল্ডের যে ঘড়িগুলো আছে, এক একটা ঘড়ির দামই নর্মাল রেঞ্জে 50 লাখ টাকা। এবং বিগত আমলে অনেক মন্ত্রীর হাতে এরকম 50 লাখ টাকা দামের ঘড়ি ছিল। তো এরকম ঘড়ি অনেকে পরেন, যেটা ইউরোপীয় যারা লোকজন রয়েছেন তারা এগুলো অভ্যস্ত না, তারা ঘড়িই পরেন না, মোবাইলও ব্যবহার করেন। অনেকে দেখা গেল যে এই আইফোনও ব্যবহার করে না, সাধারণত তো টাচ মোবাইলের পরিবর্তে ওই যে বাটন মোবাইল এগুলো তারা ব্যবহার করেন। রাজনীতিবিদরা তাদের মধ্যে এই জিনিসগুলো নাই। তো ফলে কী হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এই যে স্বাভাবিক জীবনযাপন এটি ইউরোপীয়রা খুব পছন্দ করছে। তিনি যে সংস্কারের কথা বলছেন সেটাও পছন্দ করছেন। তার বাইরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার যে ব্যক্তিগত সম্পর্ক, বহু যুগ ধরে সম্পর্ক, সেই সম্পর্কের ধারাবাহিকতায় তারা তো অবশ্যই চাইবেন যে তাদের বন্ধু মানুষ দীর্ঘদিন ক্ষমতায় থাকুক। দ্বিতীয়ত আপনারা জানেন যে ইউরোপের মধ্যে সেই ইউরোপিয়ান ইউনিয়ন যেটা রয়েছে ইউ, তো সেখানে সবচেয়ে দুটো দেশ গুরুত্বপূর্ণ। তার মধ্যে 1 নম্বর দেশ হলো ফ্রান্স। আগে ইংল্যান্ডের এখানে একটা গুরুত্ব ছিল, ইংল্যান্ড যেহেতু এখান থেকে বের হয়ে গেছে ইউ থেকে, এখন জার্মানি আছে আর ফ্রান্স আছে। তো জার্মানি এই মুহূর্তে আসলে বহির্বিশ্বের রাজনীতি নিয়ে মাথা ঘামায় না, তারা এমনি ইউক্রেন যুদ্ধ নিয়ে মারাত্মক সমস্যার মধ্যে রয়েছে। কাজেই ইউর যে মূল যে চাবিকাঠি এটি মূলত ইমানুয়েল ম্যাক্রো, যিনি ইউর অন্যতম সদস্য রাষ্ট্র অর্থাৎ ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি মূলত ইউ নিয়ন্ত্রণ করেন। তিনি যদি বলেন রাত, দিন। ইউর সদর দপ্তর ব্রাসেলসে, ওখানে যে বেলজিয়াম খুব ছোট একটা রাষ্ট্র, ওখানে লুক্সেমবার্গ খুবই ছোট রাষ্ট্র, তারপর ওখানে সুইডেন আছে, নরওয়ে আছে, ফিনল্যান্ড আছে, তারা খুবই ছোট রাষ্ট্র। তো কাজেই সেই দিক থেকে পরাশক্তি হিসেবে এখানে ফ্রান্স যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কারণে কি হচ্ছে, ফ্রান্স যেটা বলেন ওটাই ইউ এর ভাষা হয়ে যায়। তো আপনারা জানেন যে ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার ইমানুয়েল ম্যাক্রো, তো ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত খুবই ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তো সেই দিক থেকে ইউ ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে থাকবেন, এটাই স্বাভাবিক। এবং আশ্চর্য ব্যাপার হলো, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখনও কিন্তু ইউর সঙ্গে তাদের একটা সম্পর্ক ভালো ছিল, কিন্তু সমস্যা হয়ে গেল মধ্যে পিনাকি ছিল না। অর্থাৎ ডক্টর পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসবাস করে শেখ হাসিনার বিরোধিতা করতেন, আর এখন দুটো একসঙ্গে। অর্থাৎ পিনাকি ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকটা লিবারেল মনে করছেন, তিনি চাপের উপর রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, কিন্তু তিনি এখনও পর্যন্ত মনে করেন না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে বিএনপি বা যাকে বলা হয় আওয়ামী লীগ ভালো, বা আওয়ামী লীগ কোনো মতে ফিরে আসুক, এটা ডক্টর পিনাকি কোনো মতে চাচ্ছেন না। ফলে কাজেই ইউরোপের যে প্রচার এবং প্রোপাগান্ডার যে মেশিন,
তার সঙ্গে বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক প্রচারণার যে মেশিন, এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের যে লোকাল মিডিয়া, এটা অনেকটা এখন আপনি একে ইনুস মিডিয়া বলতে পারেন, অথবা আপনি শফিক মিডিয়া বলতে পারেন। মিডিয়ার এত বোধোদয় বা এতটা রেনেসা কখনো কোনো জামানাতে আমি দেখিনি। এমনকি বঙ্গবন্ধু যখন বাকশাল করলেন, তখন বাকশাল করার পর যে 4টি পত্রিকা ছিল, এবং এই 4টি পত্রিকা বাকশালকে তেল দেওয়ার জন্য, বঙ্গবন্ধুকে তেল দেওয়ার জন্য তারা যে জাগরণ তাদের হয়েছিল, গণজাগরণ হয়েছিল, তার সাথে এখন আমাদের দেশের অনেক গণমাধ্যমের, বেশিরভাগ গণমাধ্যমের এমন একটা জাগরণ এসেছে, রেনেসা এসেছে। তারা কি করে তথ্য সচিব যিনি রয়েছেন এখন, তথ্য সচিব মানে কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি তথ্য সচিব বা উপদেষ্টা, তথ্য উপদেষ্টা বা তথ্য সহকারী, এরকম একটা পদ পদবি হবে। কিন্তু আমি এই জিনিসগুলো মানে তার পদ পদবিটা জানি না। যেটা জানি যে তাকে সিনিয়র সচিব, মানে প্রজাতন্ত্রের সিনিয়র সচিব পদমর্যাদায় তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর দ্বিতীয়ত হলো যে তিনি এখন এতটা বিখ্যাত, এতটা আলোচিত, এতটা ক্ষমতাধর যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং শফিক সাহেব, এই দুটো নাম যুগপৎ, একেবারে জড়োয়া ভাই, পিতা পুত্র, বা অন্যান্য যেমন মামা ভাগিনা, পিতা পুত্র, চাচা ভাতিজা, এরকম একটা সম্পর্কের মতো একেবারে দহরম মহরম সম্পর্ক হয়ে গিয়েছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এমনি আগে থেকে মিডিয়ার একটা ভালো সম্পর্ক, তার সঙ্গে জনাব শফিকেরও এই নতুন পদ পদবীর কারণে স্থানীয় মিডিয়ার সঙ্গে সম্পর্ক। আর তিনি যেহেতু একসময় বিদেশি সংবাদ মাধ্যম এএফপির বাংলাদেশ ব্যুরো চিফ ছিলেন, প্রধান ছিলেন, তো কাজেই আন্তর্জাতিক যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলোর সঙ্গে তার একটা সম্পর্ক থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। ফলে কি হচ্ছে, সিএনএন, আল জাজিরা, তারপর ফক্স নিউজ, এরপর আপনি দ্য টেলিগ্রাফ, নিউ ইয়র্ক টাইমস, সানডে টাইমস, ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে বিদেশে আরও নাম করা পত্রপত্রিকা, ফ্রান্সের লা মন্ডে, এরকম অনেক, জাপানের পত্রপত্রিকা, সবার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সম্পর্ক, সেটার সঙ্গে ডক্টর মানে ইউনূসের যে এখন রাইট হ্যান্ড মিস্টার শফিক, তার সম্পর্কের কারণে মিডিয়াটা মূলত একেবারে পরিপূর্ণভাবে একটা নতুন জাগরণের তৈরি হয়েছে। যে কোনো মূল্যে ইউনূস সাহেবের সকল কর্মকে এনলাইটেন অ্যান্ড হাইলাইট করতে হবে। আর এর ছোঁয়া গিয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সামাজিক মাধ্যমে একটা ভাইব তৈরি হয়ে যাচ্ছে, কখনো নেতিবাচক, কখনো নেতিবাচক। তো এইগুলো এখন আমি ধরুন কথায় কথা ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা যদি করি, কিন্তু 3টে সমালোচনা করার পর যদি একটা পজিটিভ কথা বলি, তখন লোকটা করবে কি, লোকগুলো করবে কি, আমার কথাটা গ্রহণ করবে যে এর কারণে আমি 3 দিন গালাগালি করেছি। তো কাজেই যারা ইউনূস বিরোধী লোক, তারা চতুর্থ ভিডিওতে দেখা গেল আমি ইউনূসের পক্ষে বলে ফেললাম যে ও মাই গড, তার মতো মহামানব আর হয় না। তো এভাবে আসলে সোশ্যাল মাধ্যমে যে পলিটিক্যাল বিহেভিয়ার, ইকোনমিক বিহেভিয়ার, এটা একটা নতুন প্যাটার্ন তৈরি হয়ে গেছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের জামানাতে, এবং যার পুরোটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের অফিস নিয়ন্ত্রণ করছেন। তো তারই প্রেক্ষিতে এই ইউরোপীয় ইউনিয়ন যারা লোকজন রয়েছে, তাদের সম্পর্ক, তার সঙ্গে সঙ্গে এই যে সোশ্যাল মিডিয়া, তার সঙ্গে সঙ্গে মূলধারার গণমাধ্যম, সব জায়গাতে এখানে দেখানো হচ্ছে যে আমাদের এই দেশ এখন অর্থনৈতিকভাবে এতটা স্বাবলম্বী, ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক, জাইকা, IMF এর কোনো লোন দরকার নেই। 2 নম্বর হলো যেখানকার মানুষ এতটা সুখে আছে যে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছাড়তে চাচ্ছেন না, আরও 5 বছর 10 বছর আজীবন তিনি থাকেন। এবং তিনি শুধু নন, তার যারা উপদেষ্টা রয়েছেন তারাও যেখানে যাচ্ছেন, মাঠে ঘাটে পথে আওয়াজ উঠছে যে ইউনূস স্যারকে আর ছাড়া যাবে না। নর্মালি আমরা শেখ হাসিনাকে হাসিনা বলতাম, বেগম খালেদা জিয়াকে খালেদা বলতাম, তারেক রহমান সাহেবকে তারেক বলি, জিয়াকে জিয়া বলি, বঙ্গবন্ধুকে ওই জামানাতে শেখ সাহেব বলতেন, এখন কেউ মুজিব বলেন, শেখ মুজিব বলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে সম্মান এবং মর্যাদা এরকম একটা ভাইব তৈরি করা হয়েছে। এখন বেশিরভাগ মানুষ তাকে ইউনূস স্যার বলেন। এটা চারটিখানি কথা নয়।
মানে একজন রাজনৈতিক পোর্টফোলিওধারী একজন ব্যক্তিকে, এমনকি এই সমাজে অনেক লোক ইউনূস সাহেবের সমালোচনা করছেন, কিন্তু খুব বিনয়ের সঙ্গে তারা স্যার সম্বোধন করছেন। সো এটাই হলো ইউনূস মিডিয়ার একটা সফলতা, এবং সেই সফলতার ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়ন রেসপন্ড করেছে, আমেরিকা রেসপন্ড করেছে। আমেরিকার অনেক কর্তা ব্যক্তি আসা যাওয়া করছেন গোপনে প্রকাশ্যে, অনেক সামরিক বেসামরিক ব্যক্তি আসছেন গোপনে প্রকাশ্যে, অনেকে এসে আমাদের সাথে কথা বলছেন, মানে আমজনতার সঙ্গে কথা বলছেন, অনেকে মিডিয়ার সঙ্গে কথা বলছেন, অনেকে আবার গোপনে সেনাপ্রধানের সঙ্গে, আবার গোপনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কথা বলে যাচ্ছেন। মানে ইট মিনস ইউনূস সাহেবের জন্য একটা করিডোর স্পেস তৈরি করার জন্য ইউরোপ এবং আমেরিকা চেষ্টা চালাচ্ছেন। আর এ সকল চেষ্টা চালানোর ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিশন এবং ভিশন এটি দীর্ঘায়িত হচ্ছে। আর তার কাছে যারা লোকজন আমজনতা যা কিছু চাচ্ছে, নির্বাচন যা কিছু চাচ্ছে, এগুলোতে পর্দা পড়ে যাচ্ছে, ভীষণ রকম একটা পর্দা পড়ে যাচ্ছে। এই কারণ হলো আমরা সবসময় সাদা চামড়ার যারা মানুষ তাদের সার্টিফিকেটকে পছন্দ করি। ইউ বলেছে সংস্কার দরকার, এবং ইউ যদি বলে যে তোমরা যে সংস্কারগুলো না করো তাহলে আর তোমাদের দেশ থেকে মাল নেব না, সঙ্গে সঙ্গে দেখবেন সমস্ত গার্মেন্টসের মালিকরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন, এবং পুরো রাজনীতিতে একটা নতুন অলিগার শ্রেণী তৈরি হয়ে যাবে। এবং এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য ওয়ান্টুর বিষয়, তিনি ইচ্ছা করলে এখনই এটা পারেন। তারপর আমেরিকাতে একই অবস্থা, এবং তিনি দেখেন এই যে কাতারের ভিসা বন্ধ হয়ে গেছিল, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস একটা টেলিফোন করে সেই ভিসা আবার নতুন করে চালু করে দিয়েছেন। কাতার না, ঠিক যেটা দুবাই, সংযুক্ত আরব আমিরাত, যেটাকে ইউএই। এটি নিয়ে মিডিয়া খুব খুশি যে এরকম ঘটনা কখনো ঘটেছে, কাতারে এইভাবে যদি ভিসা বন্ধ করে দেওয়া হয়, দুবাইতে ভিসা বন্ধ করে দেওয়া হয়, এখন মক্কাতে যদি উমরার ভিসা বন্ধ করে দেওয়া হয়, এই জিনিসগুলো ইউনূস সাহেবের মতো মানুষই হ্যান্ডেল করতে পারেন। কাজেই এই যে মহামানব যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ডিজাইন করেছেন, স্পেশালি তৈরি করেছেন, যোগ্যতম করেছেন। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, যে এনসিপির নেতা বর্তমান হাসনাত আবদুল্লাহর গাড়িতে আক্রমণ করা হয়েছে, তা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। এইবার এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এবং আজকের এই ভিডিওটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।